এখন মুক্তিযুদ্ধের এই লড়াইটা লড়লো সবাই, কিন্তু দেখা গেল মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর দেশের মালিক হয়ে গেল যারা যুদ্ধের প্রথম মুহূর্তে কলকাতায় পালায় গেল তারা। এবং তারপর তারা যখন আবার কামব্যাক করলো, কামব্যাক করার পর দেখা গেল কি, ও আচ্ছা, মুক্তিযুদ্ধ তো হয়েছে অমুক 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 কারণে। আরে ভাই, আমার হালের গরু ধরে নিয়ে গেছে হচ্ছে গিয়ে পাক আর্মি খাওয়ার জন্য, আমার চাষবাস বন্ধ, আমার ছেলে গুলি খেয়েছে, আমার মেয়ে পালায় গেছে বা তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে এবং রেপ করা হয়েছে, আমি যুদ্ধে যোগ দিছি। এই যে জায়গাটা, মানুষের যে প্রয়োজন সেইটাকে ইগনোর করা। আমি স্বপ্ন দেখছি আরেকটু কম টাকায় আমি খেতে পারবো, চাল কিনতে পারবো। আমি স্বপ্ন দেখছি আমার জন্য হয়তো উচ্চশিক্ষাটা আরও সহজ হবে, আমার জন্য হয়তো আরেকটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে। সেই যে কমন ন্যাশনাল ড্রিম, এটাকে ছিনতাই করা হয়েছে কি না, আমরা অমুক অমুক বাঁধ প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দিছি। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেটিভের লড়াই, ইতিহাস, ক্ষমতা ও স্মৃতির নির্মাণ। তো জুলাইয়ের পরে একটা বাজওয়ার্ড খুব পপুলার হয়ে গেছে, দ্যাটস ন্যারেটিভ। সবাই ন্যারেটিভ নিয়ে টানাটানি করে, প্রত্যেকে যার যার নিজের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় এবং সেটার মাধ্যমে এক প্রকার আধিপত্য বিস্তারের যে অনলাইনের লড়াই বা মানসিক লড়াই, সেটাতে সবাই নিজেকে এস্টাবলিশ করতে চায়। এখন এই সবাইটা কারা, এটা কিভাবে এলো, এটা নিয়ে অলরেডি কম বেশি ধারণা আছে সবার, বাট আমি চেষ্টা করব বিষয়টাকে আরেকটু আর্টিকুলেট করতে এবং জুলাইয়ের যে অনেকগুলো ধারা একত্রিত হয়েছে, এই ধারাগুলোর মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে একটু একসঙ্গে করে সবার সামনে উপস্থাপন করতে। প্রথমত, জুলাইয়ের আগে তো আওয়ামী লীগেরও একটা ন্যারেটিভ ছিল এবং গত 15 বছর বা 20 বছর সময়ে সেটা সীমাবদ্ধ না, বরঞ্চ মুক্তিযুদ্ধের পর থেকেই আওয়ামী লীগ কিন্তু নিজের ন্যারেটিভকে বাংলাদেশে প্রধান ন্যারেটিভ হিসেবে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছিল। তো সেখান থেকে আমি আসলে শুরু করব। আমি হয়তো সময় একটু বেশি নিয়ে ফেলতে পারি, এজন্য আমি একটু সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম যে জায়গাটা, যে বাংলাদেশের জাতীয় যে বয়ান, বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে বয়ান, এই বয়ানটা 71-এর পর থেকে কি ছিল, কি আকারে ছিল এবং 71 কি আকারে হয়েছিল। দেখেন, 71 কিন্তু জুলাইয়ের মতোই একটা জনযুদ্ধ, জুলাইয়ের মতোই একটা জনযুদ্ধ, যদিও এটা ভিন্ন একটা পার্সপেক্টিভে হয়েছে, ভিন্ন শত্রুর বিরুদ্ধে হয়েছে, কিন্তু মানুষের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু মানুষ নিজের তাগিদ থেকে এনগেজ হয়েছে। কেউ কাউকে কিন্তু ওভাবে বলে দেওয়ার সুযোগটা কম ছিল যে তুমি আসো আমার কাছে এবং আমার সঙ্গে গিয়ে ঝাঁপায় পড়ো, বরঞ্চ মানুষ নিজের তাগিদ থেকে। আমরা জহির রায়হানের লেখায় এই জিনিসটা পাই এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের অনেকের লেখাতে এই জিনিসটা উঠে আসে। তো আমরা যে জায়গাটায় ছিলাম, এখন মুক্তিযুদ্ধের এই লড়াইটা লড়লো সবাই, কিন্তু দেখা গেল মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর দেশের মালিক হয়ে গেল যারা যুদ্ধের প্রথম মুহূর্তে কলকাতায় পালায় গেল তারা। এবং তারপর তারা যখন আবার কামব্যাক করলো, কামব্যাক করার পর দেখা গেল কি, ও আচ্ছা, মুক্তিযুদ্ধ তো হয়েছে অমুক 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 কারণে। আরে ভাই, আমার হালের গরু ধরে নিয়ে গেছে হচ্ছে গিয়ে পাক আর্মি খাওয়ার জন্য, আমার চাষবাস বন্ধ, আমার ছেলে গুলি খেয়েছে, আমার মেয়ে পালায় গেছে বা তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে এবং রেপ করা হয়েছে, আমি যুদ্ধে যোগ দিছি। এই যে জায়গাটা, মানুষের যে প্রয়োজন সেইটাকে ইগনোর করা। আমি স্বপ্ন দেখছি আরেকটু কম টাকায় আমি খেতে পারবো, চাল কিনতে পারবো। আমি স্বপ্ন দেখছি আমার জন্য হয়তো উচ্চশিক্ষাটা আরও সহজ হবে, আমার জন্য হয়তো আরেকটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে। সেই যে কমন ন্যাশনাল ড্রিম, এটাকে ছিনতাই করা হয়েছে কি না, আমরা অমুক অমুক বাঁধ প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দিছি। তো এইটা ছিল হলো গিয়ে মুক্তিযুদ্ধ ছিনতাইয়ের প্রথম পর্ব। এবং পরবর্তী পর্বে কি করা হয়েছে, দেখা গেছে একটা নেক্রোপলিটিক্স শুরু করা হয়েছে, যে অমুক ব্যক্তি না থাকলে তো এই দেশটা হইতো না, অ্যাজ ইফ ওই লোকটা এই দেশটা প্রতিষ্ঠা করে এরপর পাকিস্তানের জেলে গেছিল। ব্যাপারটা এরকম। তো আনফর্চুনেটলি ব্যাপারটা তো শুধু এটাই হয় নাই, বরঞ্চ একটা জাতি, এই জাতিটা তো একদিনে তৈরি হয় নাই, এটার যে কয়েক হাজার বছরের জার্নি আছে, সেগুলোকে ইগনোর করার ঘটনা ঘটছে।
ফলে যেহেতু বয়ানে বাকি সবাই বাদ পড়ে গেছে, মুক্তিযুদ্ধের যে বয়ান, প্রতিষ্ঠিত বয়ান, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে উৎপাদন করা হয়েছে, সেই বয়ানটা যেহেতু এক জায়গায় কুক্ষিগত হয়েছে, পরবর্তীতে কি ঘটছে, পরবর্তীতে কিন্তু সমস্ত মানুষ দেখলো যে ক্ষমতাও ধীরে ধীরে ওই যে বয়ানটা যারা কন্ট্রোল করছে তাদের চারপাশে জমা হইতেছে। এবং এই বয়ানের উপরে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ বলি, ভারতীয় আধিপত্য বলি, জনবিরোধী এজেন্ডা বলি, এগুলো সব বাংলাদেশে এস্টাবলিশ করা হয়েছে এই বয়ানের উপরে। সো মুক্তিযুদ্ধের বয়ানটা কেন হাত দিলাম, কারণ হচ্ছে সত্যিকার অর্থে জুলাই মানুষের মাথায় ঢুকে যায় প্রথম যে কথাটার মাধ্যমে বা যে স্লোগানটার মাধ্যমে, কাঁপিয়ে দেওয়া সেই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি কে আমি কে, পরের শব্দ রাজাকার রাজাকার, এই স্লোগানের মাধ্যমে, যেইটাকে মানুষ কিন্তু ক্ষোভের স্ফুরণ আকারে বলছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সরাসরি এনগেজ ছিলাম। তো ওই সময়ে কিছু ঘটনা ঘটে, যে 8ই এপ্রিল আমরা যে আন্দোলন করলাম, 8ই এপ্রিল রাতের বেলা, বিকেলবেলা আন্দোলন করতেছি আমরা ক্যাম্পাসে, রাতের বেলা মতিয়া চৌধুরী আমাদেরকে বললো রাজাকারের বাচ্চা, সিম্পলি। তো আমার তো 14 গোষ্ঠীতে কোনো রাজাকার নাই, তুমি আমাকে ট্যাগ দিলা, ওকে, আই ওন ইট। তো এই যে বিদ্রোহ শুরু হলো, এইটাকে ব্যাপকভাবে নেওয়ার জন্য তখনও বাংলাদেশ রেডি না বিভিন্ন কারণে। কিন্তু 24-এ এসে এই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে যে আমি তো রাজাকার না, কিন্তু তুমি যেহেতু আমাকে বলছো রাজাকার, ওকে আমি রাজাকার, না ফেস মি। এই যে জায়গাটা, এই জায়গাটা 24 নাগাদ তৈরি হয়ে গেল। এবং এইখান থেকে 24-এর ন্যারেটিভ তৈরি হওয়া শুরু হলো। এবং আমরা খেয়াল করবো কিনা, দিলু রোড, 1/3 দিলু রোড, এইটা মনে আছে কারো? দিলু রোডে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার একটা ফেক ছবি বের হয়েছিল জুলাই মাসের শুরুতে 2024-এ। এই যে 1/3 দিলু রোডের ঘটনা নিয়ে সবাই যে ট্রোল করা শুরু করলো, তার মানে ততদিনে যে আওয়ামী বয়ান, ওইটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দুর্বল হয়ে আসছিল। মানুষ বুঝতে পারতেছিল যে এইটাকে বিক্রি করে আমাদেরকে আর বোকা বানানো যাবে না, আমরা একটা সময়ের অপেক্ষায় আছি। অ্যান্ড ওয়েন দিস স্টার্টেড, পিপল জাস্ট গট আ বুম। তো এই জায়গাটা থেকে মূলত জুলাইয়ের বয়ান নির্মাণের শুরু। এবং তারপর দেখেন জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাষার নির্মাণ হয়েছে, আন্দোলনের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, দেখবেন সবচাইতে শক্তিশালী প্রোগ্রামগুলোর একটা ছিল আবু সাইদের গায়েবানা জানাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করি, 17ই জুলাই এই জানাজার আয়োজনটা হয়, এবং যেটার আগে পুলিশ গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় আক্তার হোসেনকে অ্যারেস্ট করা হয়। আমরা অনেকে ঢুকতে চেষ্টা করছি ক্যাম্পাসে, কিন্তু ঢুকতে পারি নাই, শাহবাগ বন্ধ ছিল ওই সময়। তো এই যে ঘটনাগুলো ঘটলো এবং এই জানাজাটা তারা আটকায় দিল, দেখেন জানাজা কিভাবে পলিটিক্যাল হয়ে ওঠে। একজন শহীদ যে কিনা সরাসরি গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে নিজের জীবনটা উৎসর্গ করছে, এবং জাতিকে একটা পথ দেখায় দিচ্ছে যে দেখো, এই যে রক্ত দাও, এইটা হচ্ছে তোমার সামনে আগায় যাওয়ার পথ। এইখান থেকে তারপর কি হইলো, তাকে আমরা মাথায় তুলে নিলাম যে না, এ হচ্ছে আমাদের দেশের মাথার মুকুট, এবং এ একটা স্বপ্নকে তাজা করে দিছে। এবং ওইটা চোখের সামনে আমাদের মনে হচ্ছে যে জানাজা তো একটা দুঃখের জিনিস, আমাদের এই দুঃখের পেছনে আবার একটা সেলিব্রেশন ছিল যে না, উই গট দ্য ওয়ে। এই যে মহররম মাস শুরু হয়েছে, কারবালা, কারবালা দুঃখের, আবার কারবালা অনুপ্রেরণার। এই যে খামেনি মারা গেছে ইরানে, ঘটনাটা দুঃখের আবার অনুপ্রেরণার। কিভাবে মৃত্যুর মধ্য দিয়ে শহীদ কি করে, শহীদ জীবিত শহীদ তৈরি করে। প্রতিটা শহীদের মৃত্যুর মাধ্যমে আরো অনেক জীবিত শহীদ তৈরি হয়, যারা বাকিদেরকে পথ দেখায় যে দেখো, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ ওয়্যার ইউ নিড টু গো, উই নিড টু গো, অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন। তো আবু সাইদের পর যখন মনে পড়ে, আশা করি সবার, 17 তারিখে খুব বেশি ভায়োলেন্স হয় নাই ঢাকায়, কিন্তু 18 তারিখ প্রচণ্ড ভায়োলেন্স হয়। অসংখ্য অসংখ্য বিশ্ববিদ্যালয় ছাত্র, কলেজ ছাত্র এবং পেশাজীবী ওই দিন রাস্তায় নেমে এবং অনেকেই শহীদ হন। 18 তারিখ, 19 তারিখ ঢাকার রাস্তায় রীতিমতো যুদ্ধ চলছে। এবং এইটা দেখেন, এই যুদ্ধটাকে আমি যদি কম্পেয়ার করি, এটাকে কম্পেয়ার করা যায় একমাত্র গাজায় যা চলছে তার সঙ্গে। একমাত্র। কেন পৃথিবীতে এইরকম আর্মড
ট্রেইনড ফোর্সেস মেম্বারদের সঙ্গে খালি হাতে লড়াইয়ের যে ঘটনা, এটা আপনি গাজায় পাবেন, আর কাশ্মীরে পাবেন, আর ঢাকায় পাবেন, বাংলাদেশের শহরগুলায় পাবেন। এই ঘটনাটা আর কোথাও ঘটে নাই। এবং এই জায়গাটায় আমি একদম এক্সাম্পলিফাইড করে দিলাম জিনিসটাকে, যে এটা যুদ্ধের চাইতে কোনো অংশে কম ছিল না, এবং এই যুদ্ধে 1,500 থেকে 2,000 মানুষের জীবন চলে গেছে, তারা শহীদ হয়েছেন, এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তো তাইলে জুলাইকে আমরা যদি, অনেকে বলে বিপ্লব, অনেকে বলে অভ্যুত্থান, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে এটা আদৌ বিপ্লব নাকি অভ্যুত্থান। নাম্বার 1, জুলাই একটা যুদ্ধ। উই হ্যাভ টু অ্যাডমায়ার দিস। এই জায়গাটায় আমাদের কোনো কার্পণ্য করা উচিত না যে খালি হাতে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে, ঢিল নিয়ে মানুষ রাইফেলের এবং বুলেটের মোকাবেলা করছে। এটা যুদ্ধের চাইতে কোনো অংশে কম না। আপনি উত্তরার অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলোতে মানুষ কিন্তু কী করতেছে, যে টিন সামনে রেখে ওর পিছনে দাঁড়ায় দাঁড়ায় ঢিল ছুটতেছে পুলিশের দিকে, পুলিশ ফায়ার করতেছে। এই যে ঘটনাগুলো ঘটলো, এটা ছোটোখাটো ব্যাপার না, কী পরিমাণ সাহসের প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে পাকিস্তানিরা কম বেশি লড়াই প্রবণ, তারা অনেক লড়াই করে। তো আমি তো গত বছর পাকিস্তানে যাই, আমাকে ওদের লোকজন জিজ্ঞেস করে, ভাই তোমরা এত সাহস কোত্থেকে পেলাম, মানে এটা কিভাবে সম্ভব, তুমি এইভাবে গুলির সামনে যাইতেছো, দৌড়াইতেছো, পুলিশ এভাবে বন্দুক তাক করে আছে, তোমরা লড়াই করতেছো, আমরা তো এটা পারি না। ওরা বলতেছে, এবং কারা বলতেছে? পাঠানরা বলতেছে। আমি নেপালে গেছি, গুরুং এবং গুর্খাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা বলতেছে। তো দেখেন, পাঠান এবং গুর্খা এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাহসী ওয়ারিয়র, সারা পৃথিবীতে রিকগনাইজড সবচেয়ে সাহসী ওয়ারিয়র। এরা বলতেছে তোমরা এত সাহস কোথায় পেলা? আমরা বাংলাদেশি জাতিকে গালিগালাজ করা অনেক ইন্টেলেকচুয়াল অর ইম্পোস্টার ইন্টেলেকচুয়ালকে দেখি, কথায় কথায় বাংলাদেশি জাতিকে গালিগালাজ করে। বাট যেই জাতিটা এই ফিট অ্যাচিভ করতে পারছে, তারা কি আসলেই ছোট করার মতো কিছু? নাকি তাদের সামনে থেকে উচ্চতর লক্ষ্য সবসময় আড়াল করে রাখা হয়ে দেখে তারা পিছিয়ে থাকে? নাকি তাদেরকে প্রপারলি লিড করতে পারা যায় না, বা পারে না লিডাররা, এই কারণে পিছিয়ে থাকে? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু আস্ক অ্যান্ড ডিসকাস। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।